বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন, শুনানি শেষ আদেশ পরে আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ। দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীতে বিপর্যস্ত নাগরিক জীবনযাত্রা, গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। দাবি আদায়ে পেশাজীবীদের কর্মবিরতিতে জিম্মি সেবা গ্রহণকারীরা, বাধ্য হয়ে কর্মসূচি বলছেন আন্দোলনকারীরা। প্রতিবাদের ভাষা হিসেবে বিকল্প পন্থা বেছে নেওয়ার পরামর্শ। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই দাবি বিমানমন্ত্রীর, জানালেন যাত্রীদের পরিচয় নিশ্চিত সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং তুষার ঝড় বন্ধ হওয়ায় নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি, তবে সাবধানে চলাফেরার পরামর্শ কর্তৃপক্ষের। শিডিউল বিপর্যয়ে ১৫০০-এর বেশি ফ্লাইট। দর্শক, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শুনানি শেষে এ ব্যাপারে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। এর আগে সকাল 9:30টায় মামলা দায়েরের পাশাপাশি বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। মুখ্য মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালতে সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক মমতাজউদ্দিন আহমেদ মেহেদী এই মামলাটি দায়ের করেন। এর আগে গতকাল বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত 21 ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন বেগম জিয়া। এরপর বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তাকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজউদ্দিন মেহেদী। বেগম জিয়া নোটিশের জবাব না দেয়ায় এ মামলা করেন তিনি। এদিকে মামলা দায়েরের পর বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এই মুহূর্তে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন আমাদের রিপোর্টার সাইফুল জুয়েল। মামলার বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। বাবু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিএমএম আদালতে। ঠিক আপনাকে আগে যেটা জানিয়েছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা, তার কিন্তু শুনানি প্রায় এখন থেকে আধা ঘন্টা আগে শেষ হয়েছে। তো এখন পর্যন্ত আমরা সেই শুনানির কোনো আদেশ পাইনি, সেটা আদালত থেকে জানানো হয়েছে সেটা বেলা 12টার পর যে কোনো সময় জানানো হতে পারে। তো আদালতের ভেতরে আমরা যেটা জানতে পেরেছি যে সেখানে মামলার যে রাষ্ট্রদ্রোহিতা মামলার যে বাদী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজউদ্দিন আহমেদ মেহেদী, তিনি জবানবন্দি দিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন যে গত 23 ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বেগম জিয়া মুক্তিযোদ্ধাদের যে সমাবেশ ছিল, সেই সমাবেশে আসলে মহান মুক্তিযুদ্ধে যে শহীদ আছেন, 30 লাখ শহীদ আছেন, সেই 30 লাখ শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। আসলে সেই ঘটনার প্রেক্ষিতে একই সাথে ওই সমাবেশের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও কটূক্তি করেছেন বলে তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। তো এরই ধারাবাহিকতায় তারপর থেকেই মমতাজউদ্দিন আহমেদ আসলে সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দেন দরবার সহ এই বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করার জন্য নানা প্রক্রিয়া শুরু করতে থাকেন। এরই ধারাবাহিকতায় তিনি যে উকিল নোটিশ পাঠিয়েছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে দেশদ্রোহী মনোভাব পাওয়া যাচ্ছে এমন অভিযোগ করে আসলে তার বিরুদ্ধে এই উকিল নোটিশ পাঠানো হয়েছিল। তারই প্রেক্ষিতে আসলে বেগম জিয়ার পক্ষ থেকে সেই উকিল নোটিশেরও কোনো জবাব দেওয়া হয়নি। তো তারই ধারাবাহিকতায় তিনি পরবর্তীতে আবার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফৌজদারি কার্যবিধির 196 ধারা অনুযায়ী বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করার জন্য অনুমতি প্রার্থনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তো সেই মামলা করার আবেদনের প্রেক্ষিতে গত 21 জানুয়ারি আসলে
এই মামলা করার যে অনুমোদন সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। তো তারই ধারাবাহিকতায় আজ সকালে এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজউদ্দিন আহমেদ সকালে এই সিএমএম আদালতের 9 তলায় 5 তলার 9 নম্বর আদালতে আসলে মেহেদী তালুকদারের আদালতে আসলে মামলাটি দায়ের করেন। তো মামলাটির শুনানি করেছেন এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি মামলার শুনানিতে বাদীর পক্ষে অংশ নিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে এই বেগম জিয়া যে কটূক্তি করেছেন এবং মহান মুক্তিযুদ্ধে যে শহীদদের নিয়ে যে কটূক্তি করেছেন এবং যে বিরূপ মন্তব্য করেছেন এটা আসলে ঠিক হয়নি এবং তারই ধারাবাহিকতায় তিনি হলো যে তাকে গ্রেপ্তারের আবেদন জানিয়েছেন। তো এই শুনানি শেষ করেই আসলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার বলেছেন যে এই মামলার পরবর্তী শুনানির জন্য বলেছেন যে কোনো মুহূর্তে আসলে আদেশ দেওয়া হতে পারে। তার আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানাই যে সকালে আমরা যখন এই সিএমএম আদালত প্রাঙ্গণে আসি তো এখানে বিএনপি সমর্থিত যেসব আইনজীবীরা ছিলেন তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং তারা বলেছেন যে এই মামলার যে প্রক্রিয়া এটি হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তো যার মাধ্যমে আসলে বিচারিক প্রক্রিয়াটাকে আসলে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা এই মামলার আদেশের শুনানি পাইনি। তো শুনানি পাওয়া মাত্র আমরা সময় সংবাদের দর্শকদেরকে জানিয়ে দিব। বাবু। দর্শক, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন আমাদের রিপোর্টার সাইফুল জল, সেখান থেকে জানাচ্ছিলেন সবশেষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি 2016-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অংশীদারিত্বমূলক কার্যক্রম গ্রহণ করবে, এটা সরকারের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো আইটেম আছে যেগুলো জেন্ডার রেসপন্সিভ বিষয়গুলো হাইলাইট করা হয়েছে। মানে ডিটেইল আছে আর কি, মানে কোনো কথা অব্যক্ত নাই, মোটামুটি যা প্রয়োজনীয় কথা সবগুলো বলা আছে। অভিবাসন নিয়ে তো আমাদের অনেক সমস্যা আছে। আগেরটা একটু সংক্ষিপ্ত আকারে ছিল, ছোট আকারে এটাকে বড় করা হয়েছে। যেখানে আর কিছু কিছু নতুন আইন হয়েছে, আন্তর্জাতিক আইন, সে আইনগুলোর আলোকে এটাকে আবার রিরাইট করা হয়েছে। অভিবাসন প্রেরণের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি কিংবা যে সেটার বিচার ব্যবস্থা কিংবা শাস্তি কোনো বিধান রাখা হয়েছে। এটা তো ধরেন নীতিতে সাধারণত শাস্তিগুলো থাকে না, এমনি গাইডলাইন হিসাবে এটাকে আমরা অনুসরণ করে থাকি। নীতিতে তো শাস্তিগুলো সাধারণত মানব পাচারের বিষয়টা এটাতে আসলে ওই মানব পাচারটা ভাবে সরাসরি ফোকাস করা হয়। এখানে অভিবাসনটাই মূলত প্রথমে স্যার যে বললেন যে 6টা নীতির উপরে করা হয়েছে, মূলত ওই যে বললাম 6টা খাত, ওই 6টা যেগুলো পড়ে শোনালাম, এই 6টা মূলত। আবার বলবো, এক নম্বর হলো নিরাপদ অভিবাসন উৎসাহিত নিশ্চিতকরণ, এটা একটা আইটেম। 2 নম্বর হলো অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা। 3 হলো অভিবাসী কর্মীদের সুযোগ সুবিধা ও কল্যাণ। 4 নম্বর হচ্ছে নারী কর্মী অভিবাসন। 5 হলো জাতীয় উন্নয়নের সাথে অভিবাসনকে সম্পৃক্তকরণ। আর 6 হলো শ্রম অভিবাসনের সুষ্ঠু পরিচালনা। মানব পাচারের দায়িত্বটা আসলে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, তারা ওভারসি করবে এটা কিভাবে রোধ করা যায় সেটা সম্পর্কে। মানে এটা নীতিমালার মধ্যে একটু মানে আউটলাইন দেওয়া আছে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে যেমন বিভিন্ন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া আছে অনেকগুলো, তার মধ্যে স্বরাষ্ট্রতে যেমন বলছে যেসব পরিস্থিতিতে শ্রম অভিবাসন, মানব চোরাচালান ও মানব পাচারে রূপ পরিগ্রহ করে সেসব অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য কার্যক্রম গ্রহণ ও সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে একটা। দর্শক, মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে ব্রিফ করছিলেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে।
দেশে দাবি আদায়ের উপায় হিসেবে প্রায় কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি পালন করছেন বিভিন্ন পেশাজীবীরা। বেতন বৈষম্যের অভিযোগে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনের পর মামলা বাতিলের দাবিতে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে 5 দিন চিকিৎসা সেবা বন্ধ রাখেন চিকিৎসকরা। সেবা গ্রহণকারীদের জিম্মি করে দাবি আদায়ের এ ধরনের পন্থার সমালোচনা করে বিকল্প উপায় খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল মোর্শেদের রিপোর্ট। কুমিল্লা থেকে আসছি, এখন ডাক্তার না বলছে যে আমি বিষম সমস্যাটা আছি। ব্রেন স্ট্রোক আর হার্ট স্ট্রোক, দুটাই স্ট্রোকের রোগী যদি এভাবে ভুগে তাহলে তো মরে যাবে। এই ছবি বলে দেয় ডাক্তার না পাওয়ায় ঠিক কতটা অসহায় হয়ে পড়েছেন দূর থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা বাতিলের দাবিতে গত 20 থেকে 24 জানুয়ারি 5 দিন ধরে চট্টগ্রামের প্রায় সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। তবে গণমাধ্যমে এ ধরনের চিত্র উঠে এলেও তা অস্বীকার করেছেন আন্দোলনরত চিকিৎসকদের সংগঠন বিএমএ মহাসচিব। তো ম্যাচ রিজেক্ট করার জন্য তাকে অপারেশন করে ম্যাচটা বের করতে হয়েছে এবং যে চিকিৎসক বের করেছেন তিনিও রোগীদেরকে বুঝিয়েছেন যে এটা স্বাভাবিক নিয়মে হয়ে থাকে, এটা চিকিৎসকের কোনো ত্রুটি নেই। তারপরেও যে রোগীর লোকেরা মামলা করেছে, তো চট্টগ্রামে যা শুরু হয়েছিল যেভাবে তখন চিকিৎসকদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না যে বেসরকারি পর্যায়ে তারা চিকিৎসা দিয়ে নিরাপত্তা বোধ করতে পারেন। এছাড়া অষ্টম পে স্কেলে বৈষম্যের অভিযোগে সম্প্রতি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা 9 দিন ক্লাস নেওয়া বন্ধ রাখেন শিক্ষকরা। ফলে ক্ষতির শিকার হন শিক্ষার্থীরা। ভর্তি হওয়ার সাথে সাথে মাত্র 2-3 দিন ক্লাস করার পরে হঠাৎ বিরতি। আমরা এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। তবে পেশাজীবীদের এ ধরনের কর্মসূচি নিয়ে ভিন্ন মতামত রয়েছে তাদের পেশার সাথে সংশ্লিষ্টদের। তারা বলছেন প্রতিবাদের ভাষা হিসেবে ভিন্ন কর্মসূচি বেছে নেওয়া উচিত। নেগলিজেন্সের জন্য হচ্ছে, অসহিষ্ণু হয়ে যাচ্ছে, সহিষ্ণুতার সঙ্গে সব বিচার করে সব দিক বিবেচনা করা উচিত। যারা আন্দোলন করছেন, নেতৃত্ব দিচ্ছেন এবং যাদের কাছে তাদের আবেদন, তারা দ্রুত বিষয়টি উপলব্ধি করবেন। এক্ষেত্রে আন্দোলনকারী ও প্রশাসনের অসহিষ্ণুতাকে দায়ী করে উভয় পক্ষকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তারা। দীর্ঘস্থায়ী হোক কিন্তু সমস্যা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীতে বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আজ ভোর 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে 6 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরিশালে শীতের কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। সকালে 7.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার আবহাওয়া অফিস। বরিশালে শীতের কারণে আমাদের অনেক কষ্ট হইতেছে। শীতটা গত কয়েকদিনের চাইতে আজকে একটু বেশি মনে হচ্ছে। গ্রামে অনেক শীত বেশি, আমাদের খুব কষ্ট হয়। রাজশাহীতে ঘন কুয়াশায় ঢাকা পড়ে সকালের সূর্য। ভোর 6টার দিকে বাতাসের আর্দ্রতা ছিল 99%। এ অবস্থায় কাজকর্মে যোগ দিতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। এদিকে শরীয়তপুরে কমে গেছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি। শিক্ষকরা বলছেন ঘন কুয়াশা ও শীতের কারণে ঘর ছেড়ে বের হচ্ছে না কোমলমতি শিক্ষার্থীরা। এ অবস্থায় ব্যাহত হচ্ছে সার্বিক শিক্ষা কার্যক্রম। কুয়াশার কারণে আমরা স্কুলে আসতে পারি না ঠিকমতো, চারদিক কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকছে, রাস্তাঘাটে কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে আর কি ছাত্রছাত্রী অনেকেই কম আসতেছে এবং আমাদের বিক্রি অনেকই কম। এখন এই 2 দিন যাবৎ ঘন কুয়াশার কারণে ছেলে মেয়েদের উপস্থিতি একটু কম। যশোরে কুয়াশা কম থাকলেও ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। তবুও শীতকে উপেক্ষা করে কর্মস্থলে ছুটছেন তারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে উত্তরের জনপদ পঞ্চগড়ে। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। পঞ্চগড়ে প্রচন্ড শীত, এইভাবে আগুন পোহাচ্ছি তাও আমাদের শীত পালাচ্ছে না। প্রচন্ড শীত করছে, কাজে যাওয়া হচ্ছে না, আগুন তাপতেছি তাও শীত মানে না। আপনার চেয়ে অনেক বেশি ঠান্ডা, আমাদের হাতও কাঁপতেছে আর কি ঠান্ডায়। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ও মৃদু শৈত্য প্রবাহে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সাবিত সারোয়ার, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। রাজধানীর উত্তরায় আদিবাসী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের। ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক এখনো গ্রেফতার হয়নি। এবং খুলনার 68টি ইউনিয়নের 12টিতেই নেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ঔষধ, জনবল সংকট সহ নানা সমস্যা, বঞ্চিত সাধারণ মানুষ।
তীব্র গ্যাস সংকটে ভুগছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। গত কয়েকদিন ধরেই এই সংকট তীব্র থেকে এখন তীব্রতর। মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা সহ অধিকাংশ এলাকায় রাত 10টার পর কিছু সময়ের জন্য গ্যাস থাকলেও সারাদিন চুলোয় আগুন জ্বলে না। অনেকটা কষ্ট করেই দিন পার করছেন এসব এলাকার মানুষ। এ কারণে ক্ষুব্ধ হয়ে তারা বলছেন, এরকম চলতে থাকলে জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। যত দ্রুত সম্ভব সংকট সমাধানের দাবি তাদের। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া প্রশ্ন তুললেও উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া বিমানবন্দরগুলোর নিরাপত্তায় যাত্রীদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ প্রতিনিধি দল জানুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহে কয়েক দফা সফর করেছে বাংলাদেশ। এর মধ্যে অস্ট্রেলিয়া যাত্রীবাহী বিমানের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ গ্রহণের জন্য 12 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় সরকারকে। এছাড়া একই বিষয়ে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে। তবে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকার পশ্চিমা দেশগুলোর পর্যবেক্ষণগুলো আমলে নিয়ে অনেক বিষয় ইতিমধ্যে সমাধান করেছে। যে সমস্ত প্রশ্ন তারা তুলেছিলেন সেগুলো আমরা মোটামুটি সমাধান করেছি। তারা আমাদের যে অবজারভেশন দিয়েছেন সেই অবজারভেশনগুলো আমরা মিট আপ করেছি। এখন তারা দেখবে আবার ফাইনালি কি হবে তারা জানাবে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো নিরাপত্তা জোরদার করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। যে কোনো বিমানবন্দরে বাংলাদেশের, এটা আন্তর্জাতিক হোক কি অভ্যন্তরীণ হোক, ঢুকতে হলে আমরা যাত্রীদেরকে তাদের টিকিট দেখাতে হবে। যাত্রীকে আইডেন্টিফাই করতে হবে যে উনি কে এবং কোন ফ্লাইটে উনি যাবেন। এটা আমরা একদম এন্ট্রান্সেই চেক করছি। আমাদের যে একটা কনকোর্স হল বা কমন প্যাসেঞ্জার এরিয়া বলে একটা জায়গা আছে, সেখানে প্রবেশটা আমরা নিয়ন্ত্রণ করছি। উদ্দেশ্য হলো যে যাত্রীরা যাতে নিরাপদ থাকে। ডগ স্কোয়াড ইউজ করছি আমরা, এক্সপ্লোসিভ ডিটেকশন মেশিন ইউজ করছি। প্রত্যেকটা যাত্রীর প্রত্যেকটা ব্যাগ, প্রত্যেকটা সুটকেস, অ্যাকম্পানিড হোক আনঅ্যাকম্পানিড হোক, দুবার করে চেক করা হচ্ছে। দেশে কয়েকটি সন্ত্রাসী হামলা ও 2 বিদেশি নাগরিককে হত্যা এবং কয়েকটি দেশে দূতাবাসে সতর্কতা জারির পর গত 26 অক্টোবর থেকে বিমানবন্দরগুলো নিরাপত্তা জোরদার করেছে সরকার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় আবারও এক আদিবাসী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দক্ষিণকান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে তরুণীর বাসায় শফিউল্লাহ দেওয়ান নামে এক অপরিচিত যুবক তার বাসায় যায়। পরে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। এক পর্যায়ে মেয়েটি বাসা থেকে বের হয়ে আসে। পরে দক্ষিণখান থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন মেয়েটি। তিনি জানান, ওই যুবক তার অপরিচিত। আদিবাসী ওই মেয়েটি উত্তরার একটি পার্লারে কাজ করতেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আজমপুর দেওয়ান বাড়ির একটা ছেলে, ওর নাম হলো শফিউল্লাহ দেওয়ান। সে যখন বাহির থেকে আসে, এসে ঘরের ভিতরে সম্ভবত কাজ করছিল। এই সময় ওই ছেলেটা ঘরের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়, তাকে টানাহেঁচড়া করে আর কি। এটুকুই আমাকে বলেছে। আমি তাদেরকে বলেছি যে আপনার একটা অভিযোগ লিখে দেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে হেফজ বিভাগের শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শিশুটি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এই ঘটনায় মামলা দায়ের হলেও এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত শিক্ষক। তবে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 18 জানুয়ারি ভয়ভীতি দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সহিলপুর উলুমে শরিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে একটি নির্জন কক্ষে ডেকে নেয় শিক্ষক খালিদ সাইফুল্লাহ। স্বজনদের অভিযোগ, এ সময় ওই শিক্ষার্থীর ওপর পাশবিক নির্যাতন চালায় সে। বিষয়টি ধামাচাপা দিতে শিশুকে আটকে রাখে মাদ্রাসার অধ্যক্ষ। ঘটনার 4 দিন পর মাদ্রাসা থেকে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে গেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। কম্বলের তলে মাঝে যাতায়াত এই ঘটনা হুজুর করছে, বিচার চাই আমি। যে ঘটনা ঘটছে এটা
এই আগেকার দিনে বর্বর যুগের ঘটনা ঘটছে। এমন শাস্তির দরকার যেন নজিরবিহীন শাস্তি। হাসপাতালের চিকিৎসকরা জানান শিশুটিকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটাকে আমাদের মেডিকেল টার্মে সোডমি বলা হয় আর কি, অর্থাৎ একটা ছেলেকে বলাৎকার করা যেটাকে বোঝায়। থানা থেকে যদি তাকে ভিকটিম হিসেবে এখানে হাজির করা হয় তাহলে আমরা আমাদের প্রসিডিউর মতো তার ব্যবস্থা নিব। এই ঘটনায় গত 23 জানুয়ারি সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করে নির্যাতিত শিশুর পরিবার। এই মামলার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিব যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে খাদ্যদ্রব্য উৎপাদনের লাইসেন্স নিয়ে বিষাক্ত মশার কয়েল তৈরি করছে আশুলিয়ার আশরাফ ফুড প্রোডাক্টসের কারখানায়। যেখানে ব্যবহৃত রাসায়নিকে ক্ষতির আশঙ্কা থাকলেও কোনো রকম সুরক্ষা ছাড়াই কাজ করছেন শ্রমিকরা। যদিও কারখানা মালিকের দাবি বিএসটিআই আর স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে চলছে তার প্রতিষ্ঠান। তবে জেলা প্রশাসন বলছে অনুমোদনহীন মশার কয়েল উৎপাদন আর বিক্রি দুটোই বন্ধে কাজ করছে সরকার। জুবাইর ফয়সালের রিপোর্ট। একটা মশার কয়েল পড়তে যত সময় লাগে ততটুকু সময় আপনি যদি সেখানে অবস্থান করেন তাহলে আপনাকে ঠিক 137টা শিকের যেটুকু ক্ষতি করে সেই পরিমাণ ক্ষতি করতে পারে। আপনি ঠিকই শুনেছেন, একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের এই সতর্ক বার্তা আপনাদেরই জন্য, যারা মশা তাড়ানোর জন্য প্রতিনিয়তই বাজার থেকে কিনে আনছেন কয়েল নামক প্যাকেট ভর্তি বিষ। কিন্তু প্রশ্ন হলো, এসব ক্ষতিকর কয়েল বাজারে আনছে কারা, আর তাদের অনুমতিই বা দিয়েছে কে? উত্তরের সন্ধানে সময় সংবাদ খুঁজে পায় আশুলিয়ার প্রত্যন্ত গ্রাম তৈয়বপুরের একটি কয়েল কারখানা। আশরাফ ফুড প্রোডাক্টসের লাইসেন্স নিয়ে যেখানে দৈনিক উৎপাদিত হচ্ছে 6000-এরও বেশি বিষাক্ত মশার কয়েল। শুধু তাই নয়, বিকট গন্ধ আর গুমোট পরিবেশের টিনশেড কারখানাটিতে যে গোটা দশেক শ্রমিক কাজ করছেন তাদের স্বাস্থ্য সুরক্ষায়ও নেই কোনো ব্যবস্থা। কিন্তু এত সব অনিয়মের পরও উল্টো সাবলীলভাবেই কারখানা মালিকের দাবি সরকারি অনুমোদনেই চলছে তার ব্যবসা। লাইসেন্স ছিল আশরাফ ফুড প্রোডাক্টস নামে, তখন কেমিস্টের লগে ফিল্ড অফিসারের লগে যোগাযোগ করলাম, পরে ঠিকমার শিল্প মন্ত্রণালয়ে যোগাযোগ করলাম, পরে বলছেন আপনার ওইটার নামে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। যার ডিপার্টমেন্টে যেভাবে দিব আমার সেভাবে নিতে হবে, আমার তো এখানে কোনো হাত নাই, আমার এখানে হাত আছে, তাহলে তো আমি সবকিছু করতে পারতাম। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এ ধরনের কারখানা নিয়ন্ত্রণ কিংবা বন্ধের ব্যাপারে সরকারের অবস্থান কি? প্রশ্ন ছিল ঢাকা জেলা প্রশাসকের কাছে। এমন সব কয়েল তৈরি করছে যেগুলো খুব স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, এটা অ্যাট সোর্স আমরা অভিযান চালাতে চাই যেখানে তৈরি হয়, এটি একটা। আর দ্বিতীয় হচ্ছে আমরা ওই বড় বড় দোকানগুলোতে বা যারা হোলসেল করছে সেই সব জায়গায় আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাবেন। তবে এসব ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি খুচরা বিক্রেতাদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 5 বছরেও শেষ হয়নি পর্যটন কেন্দ্র কুয়াকাটার মাস্টার প্ল্যানের কাজ, অথচ নিষেধাজ্ঞা রয়েছে বহুতল ভবন নির্মাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর। এতে করে কুয়াকাটায় গড়ে উঠছে না নতুন ভালো মানের কোনো হোটেল, মোটেল বা সরকারি বেসরকারি কোনো পর্যটন স্পট। অবশ্য কর্তৃপক্ষের দাবি শেষ হয়েছে মাস্টার প্ল্যানের কাজ, এখন শুধু দাপ্তরিক অনুমতির অপেক্ষা। বরগুনার এম এ আজিমের রিপোর্ট। সাগরকন্যা কুয়াকাটা, অশান্ত সমুদ্র আর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার নেশায় এখানে প্রতিদিন ছুটে আসেন শত শত পর্যটক। পর্যটন মৌসুমে পর্যটকদের ঢল সামলাতে পর্যাপ্ত হোটেল মোটেল নেই এখানে। বিশেষ দিনগুলোতে দুর্লভ হয়ে পড়ে এখানকার হোটেলের সিট। কয়েকটা ভালো মানের হোটেল আছে কিন্তু সেখানে সিট পাওয়া অনেক কষ্টকর। বুকিং দিতে হয় মাসখানি 15 দিন 20 দিন 1 মাস আগে, আর অনেক সময় বুকিং দিলেও সিট পাওয়া যায় না এসে। চাহিদা থাকলেও নতুন হোটেল মোটেল নির্মাণ করতে পারছেন না এখানকার উদ্যোক্তারা। অনেকেই জমি কিনেও বছরের পর বছর ধরে বাধ্য হয়ে ফেলে রেখেছেন। এটার একমাত্র কারণ হলো যে তারা দলিলপত্র করতে পারে না, জমি কিনতে পারে না এবং জমি বিক্রয় করতে পারে না সাধারণ মানুষ। এটাকে যদি ছাইড়া দেয়, উন্মুক্ত করে দেয় যে এই জমিটা সরকারের দপ্তরের জন্য লাগবে এবং এইটা লাগবে না, তাহলে এখানের বেচা কিনাটা আপনার শুরু হয়ে যায়। অবশ্য উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তার দাবি মাস্টার প্ল্যান চূড়ান্ত, এখন শুধু নির্দেশনার অপেক্ষা। আনুষ্ঠানিকভাবে এখনো পত্র আসেনি, তবে যেহেতু আমাদের ওই মাস্টার প্ল্যানটা চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে, অতএব আমি মনে করি এই মুহূর্ত থেকে বা জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি লাগে না। 2010 সালে কুয়াকাটা পর্যটন কেন্দ্রের উন্নয়নের স্বার্থে কুয়াকাটাকে পৌরসভায় রূপান্তর করে বর্তমান সরকার। পৌরসভায় রূপান্তরের পরে পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয় মাস্টার প্ল্যানের কার্যক্রম। আর মাস্টার প্ল্যান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এখানকার জমি বিক্রয়, ক্রয় ও নতুন ভবন নির্মাণের উপর দেওয়া হয় নিষেধাজ্ঞা। তাই গত কয়েক বছর ধরে থমকে আছে এখানকার উন্নয়ন।
এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। খুলনা জেলার ৬৮টি ইউনিয়নের ১২টিতেই নেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। আবার স্বাস্থ্য কেন্দ্র থাকলেও ওষুধ ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত সেগুলো। এ কারণে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ যেমন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তারাও রয়েছেন ঝুঁকির মধ্যে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সারা দেশের প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সরকারি কার্যক্রম চালু রয়েছে। কিন্তু খুলনার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৪৬টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থাকলেও বাকি ১২টিতে এর কার্যক্রম একেবারে শূন্য। এর মধ্যে বটিয়াঘাটার ৩টি, ফুলতলা, দিঘুলিয়া ও দাকপের 2টি এবং রূপসা, ডুমুরিয়া ও তেরোখাদার 1টি করে ইউনিয়ন রয়েছে। এছাড়া অন্যান্য ইউনিয়নে যে পরিবার কল্যাণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো চিকিৎসক ও ভগ্নদশা ভবন সহ নানা সমস্যায় জর্জরিত। হাসপাতালে গেলে ওষুধ আনতে গেলে এখন টাকা না দিলে ওষুধ দেয় না। এখানে রেজিস্টার্ড ডাক্তারও আমরা পাইনি। আজকে সরকারি খোলা অফিস দিয়ে, অথচ দেখেন কোনো কেউই নেই অফিসে। রাত বেরাত কোনো সমস্যা হলেও নিয়ে গেলেও বলে না এখানে রাখা যাবে না, সমস্যা আপনারা অন্য ক্লিনিকে নিয়ে যান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবশ্য বলছেন, প্রতি মাসে সংশ্লিষ্ট দপ্তর থেকে চাহিদা চাওয়া হলেও এর কোনো সমাধান হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে তালিকা চায় যে কোনটা মেরামতযোগ্য, কোনটা পুনর্নির্মাণ করা দরকার, কিছুদিন পর পর চাই। আমরা সেইভাবেই তালিকা দিয়ে থাকি। এফডব্লিউসিতে ডেলিভারি করতে হবে, কিন্তু আমার আইসগাতিতে ডেলিভারি করার মতো কোনো পরিবেশই নাই। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো জরাজীর্ণ হলেও চিকিৎসা সেবা সঠিকভাবে চলছে বলে দাবি জেলা পরিবার পরিকল্পনার এই কর্মকর্তার। যেখানে এফডব্লিউসি নাই সেখানে হচ্ছে ইউনিয়ন ক্লিনিকে হয় ইউনিয়ন পরিষদে, না হয় ভাড়া করা একটা বাড়িতে বা ক্লিনিকে কার্যক্রম অব্যাহত আছে। প্রতি ইউনিয়নই আছে কার্যক্রম। পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, জেলার চালু থাকা ৪৬টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন পদে ৫০৬ জন জনবলের বিপরীতে রয়েছে ৩৯০ জন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। রংপুর অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধু সরিষা ফুলের হলুদ রঙের সমারোহ। এমন ফলনে কৃষকরা দারুণ খুশি হলেও দাম নিয়ে শঙ্কা তাদের। কৃষি বিভাগ বলছে, গত বছরের চেয়ে এবার ১৪,০০০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে সরিষা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুরের গ্রামগঞ্জের চারপাশে এখন হলদে সরিষায় ঢাকা। প্রকৃতির নির্মল বাতাসে ভেসে বেড়াচ্ছে মাতাল করা ঘ্রাণ, আর মৌমাছিরাও এক ফুল থেকে আরেক ফুলে চষে বেড়াচ্ছে মধু আহরণে। কৃষক ও সংশ্লিষ্টরা বলছেন, সহজ বীজ প্রাপ্তি এবং শীত কুয়াশা না থাকায় বাম্পার ফলন হয়েছে এবার। এবার কুয়াশা কম, আবারটা সুন্দর হয়েছে। এবার আবহাওয়া অনেক ভালো, ফসলের ফলন মোটামুটি খুবই ভালো, পুষ্টিকর দানা। যেহেতু আবহাওয়া ভালো, শীত খুব বেশি নাই, এই জন্যে সরিষার আবাদ ফলন ভালো হবে। কৃষকরা বলছেন, আবাদ এবার অনেক ভালো হলেও দাম কি হবে তা নিয়ে শঙ্কিত তারা। শেষ পর্যায়ে ফসল কর্তনের পরে কি হবে না হবে বাজার দর, এটা নিয়ে আমরা একটু চিন্তিত। দাম কি অবস্থা হবে, ১৬০০ হইতে পারে, ১৮০০ হইতে পারে, ২০০০ হইতে পারে। আর কৃষি বিভাগ বলছে, গত কয়েক বছরে ভালো দাম পাওয়ায় এবং বন্যার পরে অন্য কোনো ফসল করতে না পারায় এবার অনেক বেশি জমিতে আবাদ হয়েছে সরিষা। প্রাকৃতিক পরিবেশ ভালো থাকার কারণে সরিষার যে সামান্যতম সমস্যা, সেই সমস্যা কোনো হয়নি, রোগ পোকামাকড়ের কোনো বালাই দেখা যায়নি, এবং সেই কারণে সরিষার ফলনও আমরা এই পর্যন্ত যতটুকু জানি যে ভালো ফলন কৃষকরা পাচ্ছেন। রংপুর কৃষি অঞ্চলের ৫ জেলায় গত বছর ৩০,৯০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও এবার হয়েছে ৪৪,৭০০ হেক্টর জমিতে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। জৌলুস হারিয়ে অনেকটাই বারোয়ারি মেলায় পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছরই এ মেলায় অংশ নিচ্ছে হাতে গোনা কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান। তাছাড়া কমছে বিদেশি ক্রেতাও। এ অবস্থায় দেশি কিংবা বিদেশি সব অংশগ্রহণকারীদেরই পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দেশি বিদেশি বাণিজ্য ও ব্যবসায়ীদের একটি মিলন মেলা সৃষ্টির লক্ষ্যে ২১ বছর আগে আয়োজন করা হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কালের পরিক্রমায় আজ মেলার পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মেলায় অংশগ্রহণকারী সংখ্যাও। তবে নামে আন্তর্জাতিক হলেও পুরো মেলা ঘুরে একজনও বিদেশি ক্রেতা খুঁজে পাওয়া যেমন দুষ্কর, তেমনি সরাসরি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে রয়েছে নগণ্য। আর পণ্যের মান নিয়ন্ত্রণে খুব একটা সচেতন নয় দেশি প্রতিষ্ঠানগুলো। আমরা বিভিন্ন মার্কেট থেকে আনি, বাইরে থেকে কিছু মাল আসে। ঢাকার বিভিন্ন দোকানে পাওয়া যায় নাকি? হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্ট পাওয়া যায়। মার্কেট চক বাজারে যারা কেনে তারা হয়তো কোনো না কোনো ক্ষেত্রে ইম্পোর্ট করে নিয়ে আসে, আর আমরা যাতে কিনি সেও ইম্পোর্ট করে, তার থেকে আমরা এসব
বিক্রি করতেছি। যদিও এবারে বাণিজ্য মেলায় 24টি দেশের অংশগ্রহণের কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এসব বিদেশি প্যাভিলিয়নের অধিকাংশতেই দেখা গেছে দেশীয় ব্যবসায়ীদের। বর্তমান সময়ে এসে তাই মেলার আন্তর্জাতিক রূপ কতটা ধরে রাখতে পেরেছে, এমন প্রশ্ন ছিল মেলায় আসা দর্শনার্থীদের। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মালামাল এখনো চোখে পড়ে নাই, আন্তর্জাতিক মানের গুণাগুণ সম্পন্ন মালামাল আরো বেশি এনে রাখা উচিত। ওদের কথাবার্তা সবকিছু দেখে তো মনে হয় যে না বাইরের কান্ট্রি আন্তর্জাতিক কি মনে হয়, কিন্তু পরে ইউজ করার পরে বোঝা যায় যে না, ইটস নট দ্যাট থিং। লোকাল গুলোই বেশি, আপনার বাইরের গুলো নাই। তো আগে যখন আসছি বিদেশি প্যাভিলিয়নগুলো বেশি ছিল, ভালো লাগতো, কিন্তু এখন তো এরকম দেখতেছি না। দেশি এবং মানসম্পন্ন বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে এই মেলাকে পুরোপুরি আন্তর্জাতিক রূপ দেওয়া জরুরি বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 25তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, বাবু, আপনি জানেন যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হওয়ার মাত্র 6 দিন বাকি আছে এবং মেলার শেষ দিকে এসে এখন ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। এবং আপনি জানেন যে এই মেলায় বিশ্বের 22টির মতো দেশ অংশ নিয়েছে এবং সেখানে যেমন প্রযুক্তি পণ্য আছে, মোবাইল থেকে শুরু করে টিভি, ফ্রিজ, হোম কমপ্লায়েন্স এবং ফার্নিচার, সব ধরনের পণ্যই এই মেলায় আনা হয়েছে। তাই বিশেষ করে তরুণ যারা, তাদের কিন্তু আগ্রহ থাকে প্রযুক্তি পণ্যগুলোর দিকে এবং স্মার্টফোনের দিকেই তাদের আগ্রহটা বেশি থাকে। তো আমরা মেলা দেখতে পেয়েছি যে বেশ কিছু প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল নিয়ে এসেছে এবং তরুণরা, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং তরুণরা এই মোবাইলগুলো কেনার প্রতি তাদের বেশ ঝোঁক আছে। এবং যেহেতু মেলায় কিছু প্যাকেজ থাকে এবং ছাড় থাকে, তাই সবারই একটু আগ্রহ থাকে যে নতুন ব্র্যান্ডের কী ধরনের মোবাইল এসছে, তারা সেগুলো তারা কিনতে চায় এবং দরদাম করে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলগুলো তারা দেখতে পারে। এছাড়া মেলায় ট্যাব সহ কম্পিউটারও বিভিন্ন প্রতিষ্ঠান এনেছে এবং তারা বলছে যে মেলায় তাদের বিক্রিও বেশ ভালো হচ্ছে। মেলায় অনেক ক্ষেত্রে যেমন মোবাইলের সাথে ফ্রি স্পিকার দেওয়া হচ্ছে এবং কোনো কোনো প্রতিষ্ঠান ক্যালেন্ডার দিচ্ছে এবং কিছুটা বাইরে যে শোরুম আছে সেগুলোর চেয়ে কিছুটা মূল্য ছাড় আছে। সে কারণে ক্রেতারা মেলায় অন্যান্য সামগ্রীর সাথে তাদের মোবাইল, নেট এবং ট্যাব এবং ভিডিও গেম খেলার জন্য যে আইটেমগুলো আছে সেগুলো তারা কিনে থাকে এবং প্রত্যেকটি, যেহেতু মেলায় শেষ পর্যায়ে চলে আসে এবং প্রত্যেকটি স্টলেই তাদের একটা লক্ষ্য যে তাদের বিক্রি যে টার্গেট, সেই টার্গেটটা অ্যাচিভ করা এবং তারা সেই অনুযায়ী কাস্টমারদেরকে তাদের প্রোডাক্টগুলো পরিচিত করে থাকেন এবং যে মোবাইলগুলো যে নতুন নতুন কনফিগারেশন এবং অ্যাপ্লিকেশন এবং যে সুবিধাগুলো আছে সেগুলো তাদের গ্রাহকদের কাছে পরিচিত করে থাকেন। তো আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের শিক্ষার্থীরাও এখানে বেশ ভালো তারা অংশগ্রহণ আছে এবং তারা বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখছে যে কী ধরনের মোবাইল এসছে এবং সেক্ষেত্রে কী ধরনের ছাড় পাওয়া যায়। এছাড়া নিচে স্টলগুলো কিন্তু নিচের স্টলে যেমন ফ্রিজ, টেলিভিশন আছে, স্মার্ট মোবাইলের পাশাপাশি স্মার্ট টেলিফোনও, স্মার্ট টিভিও বেশ ভালো বিক্রি হচ্ছে। তো আমরা এখানে জানতে চাইবো একজন সেলসম্যানের কাছে যে তাদের কেমন বিক্রি হচ্ছে এবং মেলা তারা কেমন সাড়া পাচ্ছেন। মেলাতে আমাদের সারাটা ব্যাপক সাড়া পাইছে। অন্য যে কোনো মোবাইল কোম্পানির থেকে আমাদের মোবাইল নিয়ে কাস্টমারের মধ্যে আগ্রহটা অনেক বেশি। তো যেখানে আমরা ওয়ালটনের প্যাভিলিয়নে আছি, তারা জানালেন যে তাদের সারা বেশ ভালো এবং কাস্টমাররা তাদের মোবাইলও বেশ, তাদের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা অনুযায়ী তারা মোবাইলগুলো কিনছেন এবং তাদের বিক্রির যে টার্গেট ছিল সেটা অনেকটাই পূরণ হয়েছে। বাবু, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার এখনকার মধ্যে সর্বশেষ। দর্শক, রাজধানীর শেরেবাংলা নগর আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। সময় সংবাদে আরো থাকছে, লা লিগায় দুর্বল রিয়াল বেটিসের কাছে হোঁচট খেল ফেভারিট রিয়াল মাদ্রিদ, ম্যাচ 1-1 গোলে ড্র। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আরিফুর ইসলামের গাড়ি চাপায় শনিবার 2 জন নিহতের ঘটনায় তার শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আহাদ,
ধন্যবাদ বাবু। আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত শনিবারে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আসলে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, যিনি বিভাগীয় প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের, তিনি বিশ্ববিদ্যালয়ে গাড়ি চালাচ্ছিলেন। আসলে তিনি নতুন গাড়ি কিনেছিলেন এমনটি আমরা শুনেছি, এবং তিনি গাড়ির পাশে বসে, চালককে পাশে বসিয়ে তিনি মূলত গাড়ি চালানো শিখছিলেন এমনটি অভিযোগ করেছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এমন সময় দুজন পথচারী নিহত, এবং এই পথচারীদের মধ্যে রয়েছেন ছাতক ডিগ্রি কলেজের একজন অধ্যাপক এবং তার চাচা এবং তার মেয়ে এই সময় গুরুতর আহত হয়। তো এই ঘটনার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই অধ্যাপকের বিচারের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে, এবং তারা এখন মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, এবং কিছুক্ষণ পরে তারা বিক্ষোভ মিছিল করবে এবং তারা সমাবেশও করবে এমনটি তারা বলেছে। আমি তাদের সাথে কথা বলেছিলাম যে তারা কি জন্য তাদের শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলেছে আসলে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, এবং তারা বলেছে যে ক্যাম্পাসের নিরাপদ ক্যাম্পাস তারা চায়, এবং ক্ষতিগ্রস্ত যে পরিবার, সেই পরিবারের ক্ষতিপূরণও তারা দাবি করেছে। কিন্তু একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ঘটনার পর থেকে যে শিক্ষক অধ্যাপক ডক্টর আরিফুল ইসলাম তিনি পলাতক রয়েছেন, এবং এখনো পর্যন্ত পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে তিনি পলাতক এবং পুলিশ তাকে খুঁজছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। এবং গতকাল রাতে একটি মামলাও হয়েছে এই অধ্যাপকের বিরুদ্ধে, কিন্তু এখনো পর্যন্ত তাকে আটক করা যায়নি। তবে পুলিশ বলেছে যদি তাকে পাওয়া হয় তাকে আটক করা হবে, এবং যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটি তারা ব্যবস্থা করবে। কিন্তু আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা যে আজকে তার বিরুদ্ধে মানববন্ধন করছে, কিন্তু শিক্ষকরা কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে, এবং শিক্ষকরা চাচ্ছে না যে শিক্ষার্থীরা শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নেওক। কিছুক্ষণ আগে একজন শিক্ষক এসে বলে গেছেন যে তারা যাতে এরকম কোনো কর্মসূচি পালন না করে, এবং তারা বলছে যে এটি একটি দুর্ঘটনা। এই শিক্ষক ইচ্ছাকৃতভাবে এমনটি করেননি, কিন্তু শিক্ষার্থীরা বলছে যদি এটি তারা দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। তারা বলছে যে শিক্ষক যদি গাড়ি চালানো শিখতে হয় তবে তিনি অন্য কোথাও শিখবেন বা কোনো মাঠে গিয়ে শিখবেন, কিন্তু এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো গাড়ি চালানো শেখার কোনো জায়গা নয়। তো একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, আপনারা কি জন্য আসলে এই অবস্থান নিয়েছেন? আমরা আসলে বিবেকের তাড়নায় এখানে এসেছি। আমরা একজন শিক্ষক হিসেবে ওনাকে দেখছি না, আমরা এটা সড়ক দুর্ঘটনা হিসেবে মানতেও রাজি না, আমরা এটাকে হত্যাকাণ্ড হিসেবে নিচ্ছি। আমরা চাই দায়ী শিক্ষকের সুষ্ঠু বিচার হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবার যথোপযুক্ত ক্ষতিপূরণ পাবে। ধন্যবাদ আপনাকে। আসলে বাবু, আপনি যেমনটি শুনছিলেন যে তারা তাদের শিক্ষক হিসেবে তাকে দেখছে না, আসলে তাকে একজন অপরাধী হিসেবে দেখছে, এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছে, এবং ক্ষতিগ্রস্ত পরিবারের তারা ক্ষতিপূরণ দাবি করছে। তো বাবু, এখনো পর্যন্ত এই ছিল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। বাবু। দর্শক, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মানববন্ধনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার আব্দুল হাদ। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এরই অংশ হিসেবে সকালে সময় সংবাদের দল যায় 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটে। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় সংস্কৃতির প্রচার এবং প্রসারে কাজ করার জন্য সময় সংবাদকে ধন্যবাদ জানান দর্শকরা। সেই সঙ্গে সিলেটে আইন শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম অনেক সহযোগিতা করছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়া সময় সংবাদের সরাসরি সম্প্রচারের প্রশংসা করেন দর্শকরা। পাশাপাশি আবহাওয়ার সংবাদ প্রচারের পরামর্শ দেন তারা। আর্জেন্ট নিউজগুলা যখন আসে, মানে কোনো একটা ঘটনা ঘটলো, সরাসরি লাইভ চলে আসে। আইন শৃঙ্খলা রক্ষায় মানে মিডিয়া আমাদেরকে যে সহযোগিতা করে সেটা অব্যাহত থাকবে। নিউজ প্রচার হয় তখন বিজ্ঞাপনটা যখন ছোট হয়ে আসে স্ক্রিনটা, এটা যেন একটু বড় হয়। আমার কেন যেন মনে হয় যে সময়ে যদি আবহাওয়ার খবরটা দেয়া হয়, আমাদের ক্লাস ওয়াইজ যদি লেখাপড়ার জন্য কোয়েশ্চেন করা হয় বা SMS এর মাধ্যমে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করা হয় তাহলে ভালো হবে। দেশের বাইরের খবর। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তুষার ঝড় বন্ধ হওয়ায় সড়ক, রেল ও বিমান চলাচলে সরকারের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। তবে তাপমাত্রা এখনও হিমাঙ্কের নিচে 6 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করায় স্থানীয়দের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর। তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 জন। এদিকে বিমানবন্দর চালু হলেও 1,500-এরও বেশি ফ্লাইট শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও TM মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বেশ কয়েকদিন পর নিউ ইয়র্কের সকালে সূর্যের উকিঝুঁকি, তবে চারিদিকে এখনো প্রকৃতির শ্বেত সন্ত্রাসের অস্তিত্ব। কিন্তু অদম্য নিউ ইয়র্কবাসী ঘুরে দাঁড়াতে ব্যস্ত আবারও। বেশিরভাগ সাবওয়ে ট্রেন, বাস ও বিমানবন্দরগুলো সচল করা হলেও যান চলাচলে সতর্ক থাকতে প্রশাসনের নির্দেশ অব্যাহত রয়েছে। এই অবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন দুর্যোগের বন্দি দশা থেকে মুক্ত প্রবাসী বাঙালিরাও। 2 দিন খুব খারাপ ছিল, এখন একটু অবস্থা খুব ভালো। আজকের দিনটা খুবই ভালো ফিল করতেছে, অনেকে বাইরে আসতেছে, কাজে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। রাস্তাঘাটও কিছু কিছু জায়গা ক্লিন করা হয়েছে, আর কিছু কিছু জায়গা হয়নি এখনো। খুবই দুর্ভোগ গেছে কালকে, তো আজকে অনেকটা স্বস্তি। তবে ভোলেননি ভয়াবহতম তুষার ঝড়ের অভিজ্ঞতা। আমার যদিও বিজনেস আছে ম্যানহাটনে, সেখানে আপনার কালকে রাতে ওপেন করতে পারিনি, কারণ হলো 12টা পর্যন্ত যাতে কেউ যাওয়ার সুযোগ হয়নি, যারা কাজ করে তারাও আসতে পারেনি। 2 ফিটের মতো স্নো যদি পড়ে, সেখানে মানুষজন আসার কথাও না ব্যবসাতে। কেটে গেছে অমানিসা, প্রাণ চাঞ্চল্যে ফিরেছে বিশ্বনগরী নিউ ইয়র্ক। কারো ভাগ্য অন্বেষণ, কারো বা স্বপ্ন পূরণে আবারও সামনে এগিয়ে চলা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খেলার খবর। লা লিগায় দুর্বল রিয়াল বেটিসের কাছে হোঁচট খেল ফেভারিট রিয়াল মাদ্রিদ। তারা 1-1 গোলে ড্র করেছে রিয়াল বেটিসের বিপক্ষে। এই ড্রয়ের ফলে 21 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকলো মাদ্রিদিস্তানরা। অন্যদিকে বেটিসের সংগ্রহ 22 পয়েন্ট। সিরিয়াতে রোমার বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে জুভেন্টাসের সুযোগ দফা পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় অতিথি রিয়াল মাদ্রিদকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। 3 মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ। বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ। দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীতে বিপর্যস্ত নাগরিক জীবনযাত্রা। গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। দাবি আদায়ে পেশাজীবীদের কর্মবিরতিতে জিম্মি সেবা গ্রহণকারীরা বাধ্য হয়ে এ কর্মসূচি, বলছেন আন্দোলনকারীরা। প্রতিবাদের ভাষা হিসেবে বিকল্প পন্থা বেছে নেওয়ার পরামর্শ। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই দাবি বিমানমন্ত্রীর। জানালেন যাত্রীদের পরিচয় নিশ্চিত সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং তুষার ঝড় বন্ধ হওয়ায় নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি, তবে সাবধানে চলাফেরার পরামর্শ কর্তৃপক্ষের। শিডিউল বিপর্যয়ে 1,500-এর বেশি ফ্লাইট। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।